প্রশ্নটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। লিখেছেন, আসসালামু আলাইকুম প্রিয় ভাই, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনি এবং সকল লিসনারগণ সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। আমি আব্দুল্লাহ, আমার বাসা খুলনা জেলার রূপসা উপজেলার লইহাটি ইউনিয়নের জাবসা গ্রামে। তো বরাবরের মতো আজ আবারও আপনাদের সামনে নতুন একটি গল্প নিয়ে হাজির হলাম। গল্পটির নাম অভিশপ্ত কবরস্থান। এই গল্পটির মূল লেখক মাসুদ রানা। গল্পটি শুরু হয় আবির ও আসিফের মধ্যে কিছু কথোপকথন নিয়ে। শুরু করছি গল্প। আচ্ছা ভাইয়া, বাবার কবরটা কি এই কবরস্থানে দেওয়াটা খুব জরুরি? আবির তখন বলল, মানে কি, এই কবরস্থানটা আবার কি দোষ হলো? আসিফ বলল, না ভাইয়া, ইমাম সাহেবও কিন্তু জানাজার নামাজ পড়িয়ে এই কবরস্থান পর্যন্ত আসেনি। এছাড়া এই গ্রামের মুরব্বী লোকেরাও কিন্তু এই কবরস্থানে বাবাকে দাফন করতে নিষেধ করেছেন। তাদের মতে এটা একটা অভিশপ্ত কবরস্থান, আর এখানে যাদের কবর দেওয়া হয় তাদের আত্মা নাকি কোনোদিন মুক্তি পায় না। তাদের আত্মাগুলো নাকি আবার তাদের পরিবারের কাছে ফিরে আসতে চায় এবং এক একটা পর্যায়ে তাদের পরিবারে ফিরে এসে পরিবারের বাকি সদস্যদের খুনও করে ফেলে, এমনটাই শোনা যায়। আর আমি কি বলবো বলো? তখন তার বড় ভাই বলে উঠলো, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? তোরা ঢাকা ইউনিভার্সিটির পদার্থ বিজ্ঞানের ছাত্র, একজন বিজ্ঞানের ছাত্র এতটা মূর্খের মতো কথা বলছিস কেন? এরা গ্রামের মানুষ, এরা এখনো নানা কুসংস্কারে বিশ্বাস করে, তাই জীবনযাপন করছে এভাবে। এরা মূর্খ, একেবারে গণেশ টাইপের, কেন বুঝতে পারছিস না? তাই এরা এরকম বোকার মতো অদ্ভুত কথা বলছে। এই অশরীরী আত্মা বলে কিছু হয় না, বুঝলি? এসব সব মনের ভুল, কুসংস্কার। এই কবরস্থানেই বাবার দাফন দেওয়া হবে, আর আমাদের কিছুই হবে না, বুঝলি? আর তাছাড়া এই গ্রামে আর কবরস্থানই বা কোথায় আছে বল? যদিও একটা আছে, তাও গ্রামের অনেক ভেতরে। শহর থেকে সেখানে গিয়ে বাবার কাছে জিয়ারত করাটা ওটা ভেজাল হবে, বুঝলি? তার চেয়ে এখানে কবর দেওয়াটা ভালো মনে হচ্ছে। এছাড়া বাবার শেষ ইচ্ছেটাও তার মৃত্যুর পর যেন কবর শহরে না হয়, গ্রামে হয়, এটাই তো সে বলে দিয়েছিল। তাই তুই এটা নিয়ে এতটা চিন্তা করিস না, বাবার কবর এখানে দেওয়া হবে। আমরা যে কয়জন আছি আমরা সবাই মিলে কবরটা দিতে পারবো, বুঝলি? গ্রামের কাউকে লাগবে না, ঠিক আছে? তুই শুধু দাঁড়িয়ে থাক। আবির ও আসিফ তারা দুই ভাই, তারা দুজনেই স্থায়ীভাবে শহরে বসবাস করে। আবির পরিবারের ছোট ছেলে আর আসিফ বড় ছেলে। আবির এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞান নিয়ে অনার্সের দ্বিতীয় বর্ষের ছাত্র, আর আসিফ লেখাপড়া শেষ করে বর্তমানে একটা ব্যাংকে কাজ করছে। আসিফ বিবাহিত এবং তার একটি 5 বছরের বয়সের মেয়েও আছে। তার শহরের বাবা মা এবং দুই ভাই, আসিফের স্ত্রী ও মেয়ে মিলে একটা জয়েন্ট ফ্যামিলিতে থাকতো। কিন্তু হঠাৎ করে তাদের বাবা ব্রেন স্ট্রোক করে মারা যায়। আর তার বাবার অনেক ইচ্ছা ছিল তাকে যেন গ্রামের বাড়িতে কবর দেওয়া হয়। তাই আসিফ এবং আবির তার বাবার লাশ নিয়ে এই গ্রামের বাড়িতে এসেছেন। শহর থেকে আসিফের এক মামা এবং কিছু বন্ধু তাদের সাথে এসেছেন কবর দিতে। আসিফ এবং আবির জন্মের পর থেকে এই শহরেই বড় হয়েছে। খুব একটা গ্রামে আসা যাওয়া হয় না তাদের, তাই এই গ্রামটার সম্পর্কে অনেক কিছু জানে না তারা। তাই কবর দিতে এসে নানা গ্রাম মানুষ পর্যন্ত রীতিমতো নানা রকম অদ্ভুত রকমের কথার শিকার হচ্ছেন তারা। তবে এসব কিছু ভুলে গিয়ে তারা তাদের বাবাকে কবর দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল গ্রাম থেকে কিছুটা দূরের একটা পুরাতন কবরস্থানে। তো গ্রামের লোকদের মতো এটা একটা অভিশপ্ত কবরস্থান। এই কবরস্থানে 12 বছর ধরে কাউকে কবর দেওয়া হয় না। এখানে যাদের কবর দেওয়া হয় তাদের আত্মা আর কোনোদিন মুক্তি পায় না। তাদের আত্মা অভিশপ্ত হয়ে যায় এবং তাদের পরিবারের মানুষের কাছে ফিরে যেতে চায়, কিন্তু তাদের পরিবার আর তাদের স্বাভাবিকভাবে গ্রহণ করে না এবং তাই এই আত্মাগুলো সেই পরিবারের সদস্যদের খুন করে এবং তাদের পরিবারকে তাদের অপার দুনিয়ায় নিয়ে যায়। গ্রামের লোকেরা বলেন যে এই রকম ঘটনা নাকি পূর্বেও অনেকবার ঘটেছে এবং আবির গ্রামের লোকদের কথা শুনে কিছুটা ভয় পেয়ে যায়। কিন্তু আসিফ কিছুতেই তাদের কথা বিশ্বাস করে না, কারণ এই কথাগুলোর সাথে বাস্তবতার কোনো মিল খুঁজে পাচ্ছিল না সে। গ্রামে থাকা তাদের আত্মীয় স্বজনরা বারে বারে তাদের নিষেধ করেছিল যে এই কবর স্থানে যাতে তাদের বাবাকে তারা কবর না দেয়, কিন্তু আসিফ তাদের কারো কথায় কান না দিয়ে সে জেদ করেই বসে। সে কবরস্থানে তার বাবাকে কবর দিবে তো দিবেই। এছাড়া শহর থেকে এই কবরস্থানে আসাটাও সহজ, তাই কবর দেওয়া নিয়ে আসিফের সাথে নানা তর্কে জড়িয়ে তার গ্রামের কোনো আত্মীয় স্বজনেরই তারা বাবার দাফন করতে আসেনি। এখানে 3.5 হাত গর্তের সামনে শুধু দাঁড়িয়ে আছে আসিফ, আবির আর তাদের মামা। আসিফের 4 জন শহরের বন্ধু এবং 2 জন লোক যারা এই কবরটা খুঁড়তে এসেছে।
আর একটা খাটিয়া রয়েছে যেখানে তাদের বাবার লাশ রয়েছে। লাশটা দাফনের জন্য সবকিছু প্রায় জোগাড় হয়েছে। এরপর যেই তারা দাফনের কাজ শুরু করবে ঠিক তখনই কবরস্থানে একটা পাগল প্রবেশ করলো। পাগল লোকটার পরনে ছিল শুধু একটা ছেঁড়া লুঙ্গি আর ছেঁড়া গেঞ্জি। পাগল লোকটা দৌড়াতে দৌড়াতে তাদের সামনে এসে হাজির হলো। এরপর অনেকটা কাঁদতে কাঁদতে তাদের বিনয় করে বলতে লাগলো, তোমরা কি মূর্তি এখানে এসেছ? হ্যাঁ, তোমরা কি পাগল হয়েছ? তোমাদের কি নিজেদের জীবনের প্রতি কোনো মায়া নেই? তোমরা চলে যাও, এখান থেকে চলে যাও। এখানে কাউকে কবর দিও না, তাহলে তোমাদের পরিবারের আর কেউ বেঁচে থাকতে পারবে না। ও তোমাদের কাউকে বাঁচতে দেবে না। চলে যাও, চলে যাও, নিজে থেকে অভিশাপ আহ্বান করিও না। পাগল লোকটার কথা শুনে আবির এবং সবাই বেশ ভয় পেয়ে যায়। এদিকে আসিফ উল্টো বেশি রেগে যায়। সে পাগলটাকে ধাক্কা মারতে মারতে কবরস্থান থেকে বের করে দেয় আর বলল, এতটা কি খারাপ পরিস্থিতি পড়েছে নাকি যে শেষ পর্যন্ত পাগলের উপদেশ আমাদের শুনতে হবে? আসলে এগুলো পাগলের পোড়া, বুঝলে? চলো তাড়াতাড়ি কবরটা দিয়ে দিই। আকাশের অবস্থা খুব বেশি ভালো না, কিন্তু মনে হয় বৃষ্টি আসবে। এরপর তারা সেই কবরস্থানে তাদের বাবার কবর দিতে ব্যস্ত হয়ে পড়ে এবং কিছুক্ষণের মধ্যেই কবরটা দিয়ে দেয় তারা। কিন্তু কবর দেওয়ার সময় আসিফ এক অন্যরকম অনুভূতি অনুভব করলো, যা আসিফ এর আগে কখনো করেনি। আসিফ যখন কবরে নেমে তার বাবার লাশটা মাটিতে রাখে, তখন এক অন্যরকম গায়ে শিহরণ আনা অনুভূতি তাকে গ্রাস করতে থাকে। কবরের লাশটা রাখার পর যেই লাশটা মুখের উপর থেকে কাফনের কাপড়টা সরিয়ে ফেলবে আসিফ, সে তার বাবার লাশের মুখটা দেখে অনেকটা ভয় পেয়ে যায়। সে ভাবে বাবার লাশের চেহারা তো এতক্ষণ এতটা ভয়ঙ্কর লাগেনি, স্বাভাবিক একটা লাশের মতোই লাগছিল। তাহলে কবরের ভেতরে লাশটা রাখতে এতটা ভয়ঙ্কর রূপ ধারণ করলো কেন? সে এর আগেও অনেক আত্মীয়দের লাশ কবরে রেখেছে, কিন্তু এতটা ভয়ঙ্কর অনুভূতি তার কখনো জন্ম নেয়নি। কবরে দাঁড়িয়ে কিছুক্ষণ এই বিষয়টা নিয়ে ভাবার পর আসিফ ব্যাপারটা স্বাভাবিকভাবেই গ্রহণ করলো। সে ভাবে গ্রামের লোকজনের মুখে কবরস্থানের সম্পর্কে এরকম অদ্ভুত কথা শোনার পর হয়তো তার মনে উল্টো পাল্টা চিন্তা ভাবনা আসতে পারে। আসলে সব ঘটনাই তো স্বাভাবিকভাবেই ঘটছে। এরপর দ্রুত তারা দাফনের কাজটা শেষ করে ফেলে। কবর দেওয়ার পর তারা নিজেরাই মোনাজাত করে আবার তাদের শহরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে কবর দেওয়ার পর সবাই স্বাভাবিকভাবে কবরস্থান থেকে বেরিয়ে আসলেও আবিরের মনে অনেকটাই ভয় কাজ করছিল। সে কবরস্থান থেকে বের হওয়ার পথে বারে বারে শুধু তার বাবার কবরের দিকে ফিরে ফিরে তাকাচ্ছিল। তার কেন যেন মনে হচ্ছিল তাকে সেখান থেকে কেউ যেন ডাকছে। সে বেশ ভয় পেয়ে যায়। এরপর সে আর পেছন ফিরে তাকালো না, সবার সাথে সোজা কবরস্থান থেকে বেরিয়ে আসলো। এরপর হঠাৎ করেই তার মনে হলো তাকে কবরস্থানের ভেতর থেকে কেউ ডেকে বলছে, আমায় এই অভিশাপে একা ফিরে যাস নে রে বাবা, আমার সাথে নিয়ে যা, আমি আমার তোর সাথে থাকতে চাই। আবির কণ্ঠটা শুনে আতকে উঠে পিছনে তাকালো, কিন্তু লক্ষ্য করলো কিচ্ছু নেই সেখানে এবং কাউকে না দেখে সে পালাতে শুরু করলো। সে ভাবলো এটা হয়তো মনের ভুল, সে আসলে একটা অদ্ভুত বিষয় নিয়ে একটু বেশি ভাবছে, তাই হয়তো তার মনে এসব উল্টো পাল্টা চিন্তা ভাবনা আসছে। এরপর আবির আর কিছু না ভেবে সবার সাথে শহরে চলে আসলো। শহরে আসার পর তাদের জীবনটা আবার আগের সেই স্বাভাবিক জীবনের মতোই শুরু হলো। প্রথম বেশ কিছুদিন তার বাবা হারানোর শোকে থাকলেও পরে শহরের ব্যস্ততায় তাদের বাবার কথা কিছুটা ভুলতে সক্ষম হয়। আর গ্রামের লোকদের বলা সে অদ্ভুত কথাগুলো তারা কেউ আর মনে রাখেনি। শহরের আধুনিক জীবনের কাছে এই অভিশপ্ত কথাগুলো যেন বড়ই হাস্যকর শোনাচ্ছিল। আসিফ, আবির এবং তাদের পরিবারের সকল সদস্যরা স্বাভাবিকভাবে দিন কাটাচ্ছিল। আসিফ রোজ সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত ব্যাংকে কাজ করত। আবির সকাল সকাল বিশ্ববিদ্যালয় যেত, বিকেলে বন্ধুদের সাথে আড্ডা দিত, সন্ধ্যাবেলায় বাড়িতে এসে পড়াশোনা করত। এভাবেই তার দিন কেটে যাচ্ছিল। আর তাদের মা আসিফের স্ত্রী সৌমি এবং আসিফের 5 বছরের মেয়ে আনিকা প্রায় সারা দিন বাড়িতে থাকতো। এভাবে চলে যাচ্ছিল তাদের দীর্ঘদিন। কিন্তু তাদের স্বাভাবিক জীবন আর বেশি দিন স্থায়ী হলো না। ধীরে ধীরে যেন তাদের জীবনে অস্বাভাবিক আবির্ভাব ঘটতে শুরু করলো। একদিন দুপুরবেলা আসিফের স্ত্রী সৌমি তার মেয়ে আনিকাকে ঘুম পাড়িয়ে ওয়াশরুমে গোসল করতে গিয়েছিল। হঠাৎ ওয়াশরুমের ভেতর থেকে সৌমি শুনতে পেল যে ঘরের ভেতরে আনিকা কারোর সাথে কথা বলছে আর খিলখিল করে হাসছে। সৌমি প্রথমে বেশ অবাক হলো আর ভাবতে লাগলো এই দুপুর বেলা আনিকা কার সাথে কথা বলছে। মা তো পাশের ঘরে ঘুমিয়ে রয়েছে, এছাড়া বাড়িতে তো আর কেউ নেই। আসিফ এবং আবির তো বাইরে আছে,
তাহলে আনিকা কার সাথে কথা বলছে। এরপর সুম্মি দ্রুত গোসল শেষ করে আনিকার ঘরে দেখতে চায় যে আনিকা কার সাথে কথা বলছিল, কিন্তু ঘরে গিয়ে দেখে আনিকা চুপচাপ ঘুমিয়ে রয়েছে। এদিকে অন্য ঘরে আসিফের মাও ঘুমিয়ে রয়েছে। সুমি পুরোপুরি অবাক হয়ে যায়, কারণ সে একটু আগেও ওয়াশরুম থেকে স্পষ্ট আনিকার খিলখিল আওয়াজ শুনতে পেয়েছে। এরপর কিছুক্ষণ চুপ করে এটা নিয়ে ভাবার পর সুম্মির মনে হলো এটা হয়তো তার মনের ভুল। আনিকা তো এখনো ঘুম থেকে ওঠেনি, তাহলে কথা বলবে কিভাবে আর হাসবেই বা কখন? তাই সে এই ব্যাপারটা স্বাভাবিকভাবেই নেয়, কিন্তু এই ব্যাপারটা আর বেশি দিন স্বাভাবিক থাকে না। কিছুদিন পর এই ব্যাপারটা সুম্মির রাতের ঘুম কেড়ে নেয়, কারণ এই ঘটনার পর থেকে আনিকা বেশ স্বাভাবিক হয়ে যায়। সুম্মি প্রায় লক্ষ্য করে যে আনিকা একা একা কারোর সাথে কথা বলছে। আনিকা নিজে নিজে কথা বলতে থাকে এবং নিজের সাথে হাসতে থাকে। আনিকা এমনভাবে কথা বলে যেন মনে হয় তার পাশে অন্য একটা লোক বসে আছে আর সে আনিকার সাথে গল্প করছে। যদিও সুম্মি আনিকার পাশে কাউকে দেখতে পায় না। সুম্মি এবং আনিকা রাতে একাই ঘুমাতে শুরু করলো। মাঝরাতে যেই সুম্মির ঘুম ভাঙে সে লক্ষ্য করে আনিকা কারোর সাথে একা একা কথা বলছে। সুম্মিকে ঘুম থেকে উঠতে দেখে আনিকা চুপ হয়ে যায় আর চোখ বন্ধ করে ঘুমানোর অভিনয় করে। একটা 5 বছরের বয়সের মেয়ে হঠাৎ করে এরকম অদ্ভুত ব্যাপার করাটা মোটো স্বাভাবিক ঘটনা নয়। আনিকার এরকম অদ্ভুত ব্যাপার একমাত্র সুম্মি লক্ষ্য করেছে। বাড়ির আর কারো চোখে এই অদ্ভুত ব্যাপারটা ধরাই পড়েনি। সুম্মি প্রথম দিকে এই ঘটনাটাকে স্বাভাবিকভাবে নিয়েছে, তাই বাড়ির অন্য কাউকে এর সম্পর্কে কিছুই বলেনি। কিন্তু ধীরে ধীরে বিষয়টা আরো একটু জটিল হয়ে যাচ্ছিল, তাই বাধ্য হয়ে আসিফকে এই ঘটনাটা খুলে পড়ে সুম্মি। আসিফ প্রথমে শুনে ঘটনাটা বিশ্বাস করে না। সে ভাবে সুম্মি হয়তোবা কোথাও ভুল হচ্ছে, না হলে একটা 5 বছর বয়সী মেয়ে কি কখনো এরকম অদ্ভুত ব্যবহার করতে পারে? আসিফ প্রথমে বিশ্বাস না করলেও পরে ছুটির দিনগুলোতে আনিকার দিকে লক্ষ্য রাখতে থাকে। এরপর সুম্মির মতো আসিফও লক্ষ্য করে যে আনিকা এখন একা একা থাকতে বেশি পছন্দ করে। সে কখনো ছাদ, কখনো নিজের ঘরে শুধু একা একা বসে বসে নিজের সাথে নিজে কথা বলতে থাকে। সে এমন ভাবে কথা বলে যে মনে হয় তার পাশে অন্য একজন লোক রয়েছে এবং সে তার সাথে গল্প করছে। এবার বিষয়টা নিয়ে আসিফ ও সুম্মির মতো বেশ চিন্তায় পড়ে যায়। আসিফ বা সুম্মি যখনই আনিকাকে এই বিষয়ে কোনো প্রশ্ন করে, আনিকা সরাসরি এই বিষয়টিকে অস্বীকার করে। সে বলে তার একা থাকতে ভালো লাগে, কিন্তু সে কারোর সাথে কথা বলে না। এরপরে আসিফ এবং সুম্মি আরো বেশি চিন্তায় পড়ে যায়। আনিকা তো এরকম গুছিয়ে মিথ্যা কথা বলার মেয়ে নয়, এটাই তাদেরকে বেশি চিন্তায় ফেলে দেয়। কারণ আনিকা মোটেই এই ধরনের মেয়ে ছিল না, আর ও একটা বাচ্চা মেয়ে। তাই তারা ভাবে এই বাচ্চা মেয়েটা হঠাৎ এতটা বদলে গেল কিভাবে। এরপর তারা ভাবে আনিকা তার দাদাকে অনেক বেশি পছন্দ করত, তাই হঠাৎ তার দাদার মৃত্যুর কারণে হয়তোবা আনিকার বেশ মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। তাই আনিকাকে ঘুরতে নিয়ে যাওয়া দরকার। এবং এই কথা বলে সুম্মি আর আসিফ তাকে একটা শিশু বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার অনেকক্ষণ আনিকার সাথে নানা বিষয় নিয়ে কথা বলে। এরপর আসিফ এবং সুম্মিকে জানায় যে আনিকা পুরোপুরি সুস্থ রয়েছে। বাচ্চা ছেলেমেয়েরা খেলার ছলে এমন একটু অভিনয় আর দুষ্টুমি করেই থাকে। যেহেতু তাদের বাড়িতে আনিকার সাথে খেলার মতো সমবয়সী কেউ নেই, তাই হয়তো আনিকা একাকিত্ব দূর করার জন্য এমনটা করে থাকে। এটা কয়েক মাস পর এমনি স্বাভাবিক হয়ে যাবে। এছাড়া ডাক্তার আনিকার দিকে বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দেয় তাদেরকে। এরপর তারা কিছুটা নিশ্চিন্ত হয়ে বাড়িতে ফিরে আসে। এরপরেও আনিকা এরকম অস্বাভাবিক আর অদ্ভুত ব্যবহার একটু কমে না। তবে সুম্মি এবং আসিফ এই বিষয়টা স্বাভাবিকভাবে নিতে থাকে। তারা ভাবে হয়তো একাকিত্বের জন্য সে এমনটা করেছে। এছাড়াও আনিকাকে একটু বেশি করে সময় দেওয়ার চেষ্টা করে তারা। এইভাবে দেখতে দেখতে আরো বেশ কিছুদিন চলে যায়। কিন্তু এরপরে সবচেয়ে বড় অঘটনটা ঘটে গেল। সেদিন ছিল শুক্রবার। আসিফ এবং আবির দুজনেরই ছুটির দিন ছিল। তারা দুজনে মিলে সকাল 10টার দিকে বাজারে চলে গেল ঘরের টুকিটাকি বাজার করতে। বাজার করতে করতে তাদের প্রায় দুপুর 12টা বেজে যায়। তারা বাজার করা শেষ হলে যেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে, ঠিক সেই সময় আবির মোবাইলে একটা কল বেজে উঠল। আবির পকেট থেকে মোবাইলটা বের করতেই দেখলো তার মা বাড়ি থেকে কল দিয়েছে। এরপর আবির কলটা ধরতে ওপাশ থেকে তার মা কাঁদতে থাকে আর আবিরকে বলতে লাগলো, আবির বাবা, তাড়াতাড়ি করে তোর ভাইয়াকে নিয়ে বাড়িতে চলে আয়। বাড়িতে বড় বিপদ ঘটে গেছে, আনিকা মারা গেছে, তোরা তাড়াতাড়ি বাড়িতে চলে আয়। আবির এই কথাটা শুনে যেন আঁতকে উঠলো। সে কল ধরার সময় মায়ের কাছ থেকে এরকম কথা শোনার জন্য
একদম প্রস্তুত ছিল না। সে কথাটা শুনে প্রায় পাগল হয়ে গেল। সে কিছুতেই বুঝতে পারছে না আনিকা কি করে মারা যাবে। আনিকা তো একটু আগে মা এবং তাদের সাথে তার বাসায় এসে রাখলো, তারা কিভাবে সম্ভব? এরপর আবির তার ভাই আসিফকে এই সম্পর্কে কিছু না বলে দ্রুত বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। এরপর আবির কলটা ধরতেই ওপাশ থেকে তার মা কাঁদতে কাঁদতে আবিরকে বলতে লাগলো, আবির বাবা, তুই তাড়াতাড়ি তোর ভাইয়াকে নিয়ে চলে আয় বাবা, বাড়িতে বড় ধরনের বিপদ ঘটে গেছে, আনিকা মারা গেছে, তোরা তাড়াতাড়ি আয়। আবির আবারও ভয়ঙ্কর আঁতকে উঠলো। সে আবারও এরকম গল্পে ভয় পেয়ে গেল। সে কিছু বুঝতে পারছে না আনিকা কিভাবে মারা গেছে। যাই হোক, এর কিছুক্ষণ পরে তারা বাড়িতে পৌঁছে গেল। বাড়িতে পৌঁছে তাদের বাড়িতে এতটাই ভিড় দেখে আসিফ আবির পুরোপুরি আঁতকে উঠল। এরপর আসিফ এবং আবির দুজনেই দ্রুত বাড়িতে ভেতরে চলে গেল। সেখানে গিয়ে দেখে ভিড়টা ক্রমশ যেন বাড়তে শুরু করেছে এবং পেছন থেকে বাড়তে শুরু করেছে। তাদের বাড়ির পেছনে একটা নতুন বাড়ির কাজ চলছিল, কয়েকদিন ধরে চলছিল। সেখানে গিয়ে আবির এবং আসিফ যা দেখলো তা দেখার জন্য তারা মোটেই প্রস্তুত ছিল না। তারা দেখলো বাড়ির পেছনে নতুন বিল্ডিং এর পিলারের রডের উপরে আনিকা উল্টো হয়ে পড়ে রয়েছে। বিল্ডিং এর সুচারু রড আনিকার শরীর হৃৎপিণ্ড ভেদ করে পিঠ দিয়ে বেরিয়ে গেছে। রড পুরো তার বুকের ওপর দিয়ে ঢুকে পিঠ দিয়ে বেরিয়ে গেছে। আনিকার পুরো শরীর এবং বিল্ডিং এর পিলার একদম যেন আনিকারকে রক্ত ভিজিয়ে দিয়েছে। আসিফ এবং আবির দৃশ্যটা দেখে আঁতকে উঠে মাটিতে বসে গেল। তাদের মস্তিষ্ক আর শরীর অবশ হয়ে যেতে লাগলো। অন্যদিকে কারও বুঝতে বাকি রইল না আনিকা তাদের বাড়ির ছাদ থেকে এই নতুন বিল্ডিং এর রডের উপরে উঠতে গিয়ে পড়ে মারা গেছে। খুব খারাপভাবে রড আটকে পড়ায় কেউ তাকে এখান থেকে উঠাতে পারেনি। অতিরিক্ত রক্তপাতে সে মারা যায়। কিন্তু আনিকা ছাদ থেকে পড়লো কিভাবে? সবাই ভাবে ছাদে উঠতে হয়তো পা পিছলে এখানে পড়ে গেছে। তাই সবাই এটাকে সাধারণ একটা দুর্ঘটনায় ভাবে। এরপর পুলিশ আসে এবং আনিকার লাশকে সে পিলারের রড থেকে বের করেন। এতক্ষণ সবাই বুঝে গেছিল যে আনিকা মারা গেছে। আনিকার মা এভাবে তার মেয়েকে রডের উপরে পড়ে থাকতে দেখে সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলেছিল। আনিকার বাবাও নির্বাক দর্শকের মতো তাকিয়ে তাকিয়ে শুধু তার মেয়ের লাশটা দেখছিল। এদিকে আবিরও যেন তার চোখকে বিশ্বাস করতে পারছিল না। সে কল্পনাও করতে পারেনি যে তার জীবনে এমন একটা দিন আসতে পারে। এদিকে তাদের মাও এই দৃশ্যটা দেখে অনেক অসুস্থ হয়ে পড়েন। এই একদিনেই যেন তাদের জীবনটা পাল্টে গিয়েছিল। কয়েকদিন আগে তাদের বাবার মৃত্যুর শোক ভুলতে না ভুলতে এখন পরিবারের আরো একটা সদস্যর অকাল মৃত্যু সাক্ষী হয়ে গেল। এরপর আনিকার দাফন শহরের একটা কবরস্থানে শেষ করেন তারা। আসিফ আবির সহ তাদের পুরো পরিবার যেন ভেঙে পড়ল। তাদের বেঁচে থাকার কারণটা যেন তাদের চোখের সামনে মারা গেল। আর তারা কিছুই করতে পারলো না। তারা শুধু ভাবছিল, ইস ইস, যদি আর একটু সতর্ক থাকতাম আমরা, তাহলে হয়তো আজকের দিনটা আমাদের দেখতে হতো না এত খারাপ ভাবে। তারা কিছুতেই আনিকার কথা বলতে পারছিল না। আর সুমি তো আনিকার জন্য প্রায় পাগল প্রায় হয়ে গিয়েছিল। এরপর দেখতে দেখতে প্রায় এক সপ্তাহের মতো কেটে গেল। আসিফ আবারও আসিফের কাজে যাওয়া শুরু করলো। আবির আবারও লেখাপড়ায় ব্যস্ত হয়ে পড়লো। আর সুমি নানান সাংসারিক কাজে ব্যস্ত হয়ে থাকার চেষ্টা করতে থাকে। যদিও কেউ এখন পর্যন্ত আনিকাকে ভুলতে পারেনি, আর ভোলাটা সম্ভব নয়। আনিকাকে ভুলতে না ভুলতেই তাদের পরিবারে আরো একটা নতুন বিপদ এসে হাজির হলো। এরই মধ্যে সুমির চোখে হঠাৎ আরো একটা অদ্ভুত ঘটনা ধরা পড়ল। এবার সুমি আনিকার করা আচরণগুলোর প্রতিফলন লক্ষ্য করলেন এবং তার শাশুড়ি অর্থাৎ আসিফের মায়ের ভেতরে লক্ষ্য করলেন। আসিফের মাও কেমন যেন অদ্ভুত আচরণ করা শুরু করেছেন। সুমি যখন তার পাশে থাকে তখন সে চুপচাপ থাকে, আর যে সুমি তার একটু দূরে গিয়ে বসে বা অন্য ঘরে যায়, ঠিক তখনই তার মা নিজে নিজে কার সাথে যেন কথা বলতে থাকে। সে এমন ভাবে কথা বলে যেন তার পাশে কেউ একজন বসে আছে আর তার সাথে খোশ গল্প করছে। যদিও সুমিও কাউকে দেখতে পায়নি, সুমি এই বিষয়টা নিয়ে বেশ চিন্তিত হয়ে যায়। আনিকার সাথে তার শাশুড়ি মায়ের ব্যবহার কেমন যেন মিল পায় সে। এরপর সে একদিন সাহস করে আসিফের মায়ের কাছে জানতে চায়। সে একা একা তার সাথে কথা বলছে, কিন্তু আসিফের মাও অনেকটা আনিকার মতো করে উত্তর দেয়, আমার একা একা থাকতে ভালো লাগে, কিন্তু আমি কার সাথে কথা বলি না, তো কারোর সাথে তো কথা বলি না। এই উত্তর শুনে সুমি আরো বেশি অবাক হয়ে যায় আর চিন্তায় পড়ে যায়। কারণ ঠিক এরকম উত্তর সে আনিকার কাছ থেকেও পেয়েছিল। সে বুঝতে পারছিল না যে তাদের পরিবারের সাথে এসব কি হচ্ছে, কেনই বা হচ্ছে।
ধীরে ধীরে সবাই এতটা অদ্ভুত ব্যবহারই বা কেন করছে। প্রথমে আনিকা, এখন মা, সে ভাবতে ভাবতে প্রায় পাগল প্রায় হয়ে যাচ্ছিল। এদিকে একের পর এক শোকে আবির এবং আসিফের মনও তেমন ভালো ছিল না। তাই সুম্মি নতুন করে আর তাদের কোনো চিন্তায় ফেলতে চায়নি। তাই এই বিষয়টা তাদের থেকে লুকিয়ে যায় সে। আসিফ বা আবির কাউকে এই সম্পর্কে কিছুই বলে না সুম্মি। এভাবে আরো বেশি কিছুদিন কেটে যায়। সুম্মি ধীরে ধীরে ঘরটাকে স্বাভাবিকভাবেই নেয়। এবারও সে ভাবে তার শাশুড়ি মা হয়তোবা হঠাৎ করে আনিকার এই দুর্ঘটনা দেখে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। এরপর আর এই বিষয়টা নিয়ে বেশি ভালোভাবে দেখে না সে। কিন্তু এই স্বাভাবিক বিষয়টা আর বেশি দিন স্বাভাবিক থাকে না। একদিন এই বিষয়টা তাকে অনেক বেশি অবাক করে দেয়। সেদিন আসিফের মাকে সুম্মি রাতে খাবার টেবিলে রাখতে চায় এবং তাদের ঘরের মধ্যে রেখে যায়। সুমি যে তার শাশুড়ি মায়ের ঘরের সামনে গেল, সে দেখলো দরজাটা ভালো করে চাপিয়ে দেওয়া রয়েছে আর ভেতর থেকে তার শাশুড়ি কথা বলার শব্দ ভেসে আসছে। কিন্তু এবার সে একা একা কথা বলছিল না। এবার আসিফের মায়ের কণ্ঠের সাথে আরো একটা কণ্ঠ সুম্মির কানে ভেসে আসলো। কণ্ঠটা একটা বৃদ্ধ লোকের। কণ্ঠটা শুনে সুম্মির বুঝতে বাকি রইল না যে আরে, এটা তো আসিফের বাবার কণ্ঠ। সুম্মি প্রথমবারের মতো ভয় পেয়ে গেল। আসিফের বাবা তো মারা গেছে, তাহলে আসিফের মা তার সাথে কি করছে, কিংবা কথা বলছে। এরপর সুমি অবাক হয়ে দ্রুত দরজার ধাক্কা মেরে ভেতরে যায়, এটা দেখতে যে ভেতরে আসলে আছেটা কে, কার সাথে আসিফের মা কথা বলছে। কিন্তু এরপর সুমি যা দেখলো তা দেখে সুমি আরো বেশি হতভম্ব হয়ে গেল। কারণ ঘরের ভেতরে শুধু আসিফের মা একা চুপচাপ বসে রয়েছে, আর কেউ নেই। কিন্তু একটু আগেও তো বাইরে থেকে আসিফের বাবার কণ্ঠ শুনেছে। সুমি বেশ অবাক হয়ে ঘরের এদিক সেদিক আসিফের বাবাকে খুঁজতে লাগলো, কিন্তু আসিফের মা ছাড়া আর কাউকে দেখতে পায় না সে। এরপর সুমি অবাক হয়ে আসিফের মাকে প্রশ্ন করলো, মা, আপনি কার সাথে কথা বলছিলেন? সুমি কথাটা শুনে আসিফের মা কিছুটা অবাক হয়ে উত্তর দিল, আমি আমি আবার কার সাথে কথা বলবো, আমি তো চুপচাপ এখানে বসেছিলাম। সুম্মি এরকম উত্তর শুনে আর কিছু বলতে পারেনি আসিফের মাকে। সুম্মি ভাবছিল তাহলে কি সে ভুল কিছু শুনেছে। এরপর ভাবলো হয়তো ভুলই শুনেছে, নাহলে মৃত মানুষ আবার কখনো ফিরে আসে না, কিভাবে সম্ভব না। এরপর সুম্মি কিছুটা স্বাভাবিক হয়ে তার শাশুড়ি মাকে নিয়ে খাবার টেবিলে যায় রাতের খাবার খেতে। আসিফ, আবির, সুম্মি এবং তাদের মা চারজন মিলে একসাথে খাবার টেবিলে রাতের খাবার দাবার শুরু করে দেয় এবং খাবার খাওয়ার মাঝখানে আসিফের মা হঠাৎ করে খুব রেগে যায় এবং এই খাবারের প্লেটটা ছুঁড়ে মেরে ফেলে দেয়। এটা দেখে সবাই অবাক হয়ে দাঁড়িয়ে যায়। এরপর আসিফের মা পাগলের মতো হাসতে থাকে। সে হাসতে হাসতে কেঁদে ফেলে, আবার কাঁদতে কাঁদতে হাসতে থাকে। তাকে হঠাৎ করে এরকম অদ্ভুত ব্যবহার করতে দেখে সবাই ভয় পেয়ে যায়। তারা কিছুতেই বুঝতে পারে না যে মা আবার হঠাৎ এমন অদ্ভুত ব্যবহার কেন করছেন। আসিফ এবং আবির তাদেরকে ধরতে যায়, কিন্তু তাদের মা তাদের প্রচুর শক্তিতে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেয়। আসিফ, আবির কেউ বুঝতে পারে না যে তাদের সাথে এটা কি হচ্ছে। তাদের মা হঠাৎ এতটা অদ্ভুত ব্যবহার করছে কেন তাদের সাথে। এরপর তাদের মা হঠাৎ চিৎকার করে কাঁদতে কাঁদতে বলতে থাকে, কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না, আর কেউ বাঁচবে না, তোরা বাঁচবি না, ও সবাইকে রাখছে, সবাই তার কাছে যাবে। এতটুকু কথা বলে পাগলের মতো দৌড়াতে দৌড়াতে তাদের মা বাড়ি থেকে বেরিয়ে চলে যায়। আবির আর আসিফ কেউ বুঝতে পারে না তাদের মা হঠাৎ করে পাগল হয়ে গেল কিভাবে, আর বাড়ির বাইরে কোথায় যাচ্ছে সে। এরপর তার পিছু পিছু আবির, আসিফ, সুম্মি তিনজনে ছুটতে থাকে। যতক্ষণে তারা বাড়ির বাইরে পৌঁছালো, দেখলো বাড়ির সামনের রাস্তাটার রক্তাক্ত দেহ পড়ে রয়েছে। আবির আর আসিফ দেখে বুঝতে পারলো যে এটা তাদের মায়ের দেহ। তাদের মা দৌড়াতে দৌড়াতে হঠাৎ একটা ট্রাকের সামনে এসে দাঁড়িয়েছিল। ট্রাক ড্রাইভারটা হঠাৎ তাকে দেখে কিছু বুঝে গাড়িটা থামাতে থামাতে তাদের গাড়ির চাকার নিচে পিষে গিয়েছিল। আসিফ আর আবির তাদের মায়ের রক্তাক্ত দেহ এইভাবে দেখে পুরোপুরি আঁতকে ওঠে। এরপর আশেপাশের লোক এবং আবির, আসিফ মিলে তাদের মাকে নিয়ে দ্রুত হাসপাতালে যায়। কিন্তু যতক্ষণে তারা হাসপাতালে পৌঁছায় তার আগে তাদের মা পৃথিবী ত্যাগ করে ওপারে চলে গেছে। ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করলো। এরপর আবির, আসিফ, সুম্মি এই তিনজনই কান্নায় ভেঙে পড়ে। তাদের পরিবারের তৃতীয় শোক যেন নেমে আসে। আবার তাদের বাড়িতে আত্মীয় স্বজনরা এসে ভিড় জমায়। তাদের মায়ের লাশকেও শহরের কবরস্থানে দাফন করে দেওয়া হয়। সবাই তাদের মায়ের মৃত্যুটাকে একটা সাধারণ সড়ক দুর্ঘটনায় ভাবে, কিন্তু আবির, আসিফ আর সুম্মি জানে এটা কোনো সাধারণ দুর্ঘটনা ছিল না। তাদের মায়ের সাথে নিশ্চয় অস্বাভাবিক কিছু অদ্ভুত ঘটনা ঘটেছিল, তাই সে আত্মহত্যা করেছিল। কিন্তু কি করতে পারে?
এটাই কারো মাথায় আসছিল না। এছাড়াও এলাকার মানুষ এবং তাদের শহরের আত্মীয় স্বজনেরা এই বিষয়টা নিয়ে বেশ চিন্তিত হয়ে যায়। একসাথে পরিবারের এতগুলো সদস্য ধীরে ধীরে অস্বাভাবিক মৃত্যু কিভাবে যেন সবার কাছে অস্বাভাবিক লাগছিল। কিন্তু যখন কোনো পরিবার সদস্য কোনো সমাধান করতে না পেরে উত্তর খুঁজতে পারছিল না, তখন আর কি করবে। এরপর দেখতে দেখতে আরো বেশি কিছুদিন কেটে যায়। আবির, আসিফ আর সম্মি শারীরিকভাবে বেঁচে থাকলেও তাদের আত্মিক মৃত্যু কিন্তু অনেক আগে ঘটে গিয়েছিল। হঠাৎ কাছের মানুষগুলো হারিয়ে তারা সবাই মানসিকভাবে অনেক অসুস্থ হয়ে পড়ে। এই ঘটনার পর সম্মি, আসিফ এবং আবিরকে আগের সব ঘটনা করে বলেন। সম্মি দেখা সে অদ্ভুত ঘটনাগুলো তাদেরকে জানায়। সম্মি বলে যে মাও আনিকার মতো বেশ কিছুদিন ধরে খুব একা একা থাকতো এবং একা একাই নিজের সাথে কথা বলতে থাকতো। এই কথাগুলো শুনে আসিফ এবং আবির কিছুটা আন্দাজ করতে পারে এই দুদিনের মৃত্যুর মধ্যে নিশ্চয়ই কোনো সম্পর্ক রয়েছে। কিন্তু কি সম্পর্ক থাকতে পারে এটা তারা কেউই আন্দাজ করতে পারে না। তাদের জীবন যেন ধীরে ধীরে আরো বেশি অস্বাভাবিক হয়ে যাচ্ছিল। তাদের সাথে অদ্ভুত ঘটনা ঘটছিল, যেমন সেটা বন্ধই হচ্ছিল না। এবার তাদের সাথে সবচেয়ে বড় অঘটনটা ঘটে গেল। সেদিন আসিফ একটা জরুরি কাজে ব্যাংকে চলে যায়। এদিকে আবিরও বাড়িতে ছিল না। সে তার এক বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিল। সম্মি বাড়িতে একা রেখে তারা বাড়িতে বাইরে চলে গিয়েছিল। আসিফ ব্যাংকে জরুরি কাজ করছিল। ঠিক সেই সময় তার মোবাইলে তার মামার নম্বর থেকে একটা কল আসলো। আসিফ কলটা ধরে স্বাভাবিকভাবে বলল, হ্যালো মামা। এরপর মামা তাকে যা বলল তা শোনার জন্য আসিফ একদম প্রস্তুত ছিল না। তার মামা বলল, তুই কোথায় রে বাবা? তাড়াতাড়ি বাড়িতে চলে আয়, একটা সর্বনাশ হয়ে গেছে, তোদের পুরো বাড়িতে আগুন লেগে গেছে, বাড়ির সব কিছু পুড়ে যাচ্ছে, তুই তাড়াতাড়ি করে বাড়িতে চলে আয়, বাড়িতে চলে আয়। মামার মুখে হঠাৎ করে এই কথাগুলো শুনে আসিফ যেন ভয় আটকে উঠে। সে জানে যে সম্মি একা বাড়িতে রয়েছে, তাহলে তার আবার কিছু হয়নি তো। এরপর আসিফ আবির কল দিয়ে আগুন লাগানোর কথাটা জানায়। আবিরও এই কথাগুলো শোনার জন্য মোটেই প্রস্তুত ছিল না। সে ভয়ে আটকে উঠে এবং সম্মির কথা চিন্তা করতে থাকে। এরপর তারা দুজনে খুব দ্রুত বাড়িতে গিয়ে পৌঁছায়। বাড়িতে পৌঁছে আবারও সে হাজারো মানুষের ভিড় দেখে তাদের হৃদস্পন্দন যেন আরো বেড়ে যায়। এরপর তারা ধীরে ধীরে ভিড় ঠেলে বাড়ির ভেতরের দিকে এগিয়ে যায়। বাড়িতে যেতে দেখলো তাদের বাড়ি আর এখন তাদের বাড়ির পুরনো অবস্থায় নেই। পুরো বাড়ি পুরোপুরি কয়লায় রূপান্তরিত হয়ে গেছে। আবির এবং আসিফ পাগলের মতো সম্মিকে চারিদিকে খুঁজতে থাকে। এরপর দেখে বাড়ির সামনে পাটির উপরে সাদা কাপড় পরা একটা লাশ ঢেকে রাখা হয়েছে। সাদা কাপড়টা সরাতেই তাদের আর চিন্তায় বাকি রইল না যে এটাই তাদের সম্মি। সম্মির পুরো শরীর আগুনে পুড়ে ঝলসে গেছে। লাশটা দেখে চেনার কোনো উপায় নেই যে এটা কার লাশ, কিন্তু এর শরীরের গঠন দেখে বোঝা যাচ্ছে এটা একটা মেয়ের লাশ। আর এই বাড়িতে সম্মি ছাড়া আর কোনো মেয়ে ছিল না। আসিফ পুরো কান্নায় ভেঙে পড়ে। আবিরও কান্না করছিল, তাও সে ভাইকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। এবার পুলিশ বা গোয়েন্দা দল চলে আসে। এর আগেও ফায়ার সার্ভিসও চলে এসেছিল। তারা নানা তদন্ত করার পর অবশেষে জানায় যে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে পুরো বাড়িতে আগুন ধরেছে। আর এই মেয়েটা অর্থাৎ সম্মি সেই রান্নাঘরে ছিল, তাই সে সাথে সাথে আগুনে পুড়ে ঝলসে মারা যায়। একের পর এক দুর্ঘটনায় তাদের পরিবারের সদস্যরা এইভাবে অস্বাভাবিকভাবে মৃত্যু ঘটছিল। প্রথমে 5 বছরের মেয়ে আনিকা ছাদ থেকে পড়ে মারা গেল। এরপর আবির এবং আসিফের মা গাড়ি দুর্ঘটনায় মারা গেল এবং এরপর সম্মি গ্যাস সিলিন্ডার দুর্ঘটনায় আগুনে পড়ে মারা গেল। এসব কিছু শুধু দুর্ঘটনা ছিল নাকি অন্য কিছু? একসাথে একই পরিবারের এতগুলো দুর্ঘটনা মোটেই স্বাভাবিক ছিল না। কেউ এগুলোকে আর স্বাভাবিকভাবে নিচ্ছিল না। এদিকে এই ঘটনার পেছনে কি থাকতে পারে সেটা কেউ বুঝতে পারছিল না। এবার যেন শুধু মৃত্যুকে বরণ করে নেওয়ার জন্য বেঁচে রইল আবির এবং আসিফ। সম্মির দাফন কাজ শেষ হওয়ার পর যখন তারা কবরস্থান থেকে বের হলো, তখন আবির আসিফের কাছে গিয়ে বলল, ভাইয়া, আমি হয়তো জানি এসব দুর্ঘটনা কি ঘটাচ্ছে আর কেন ঘটাচ্ছে। এগুলো একটা দুর্ঘটনা না ভাইয়া, সব খুন ছিল, খুন। আনিকা ভাবি আর মা 3 জনকে খুন করা হয়েছে। আবিরের কথাগুলো শুনে আসিফ পুরো আটকে উঠে। এরপর আসিফ বলল, কি বলছিস তুই? কি করে জানলি এগুলো দুর্ঘটনা না খুন? তাহলে বল এই খুনগুলো কে করেছে। এরপর আবির কিছুক্ষণ চুপ করে থাকে। এরপর উত্তর দেয়, আমার মনে হয় সেই গ্রামের লোকরা বলা সেই কথাগুলো ঠিক হচ্ছে। লোকগুলো বলেছিল ওইটা একটা অভিশপ্ত কবরস্থান, আর ওইখানে যাদের কবর দেওয়া হয় তাদের আত্মা আর শান্তি পায় না, আর তাদের
পরিবারের জন্য ফিরে আসে এবং তাদের পরিবারকে খুন করে তাদের সাথে নিয়ে ওপার দুনিয়া নিয়ে যায়। আমার মনে হচ্ছে তাদের কথাগুলো ঠিক ভাইয়া। আমাদের বাবার আত্মা আবার আমাদের পরিবারে ফিরে এসেছে। সে আনিকা মা সম্বিকে খুন করেছে। না তুমি বলো একসাথে এতগুলো দুর্ঘটনা হয় নাকি? এটা সম্ভব? আবিরের কথা শুনে আসিফ আবার খুব রেগে গেল আর আবিরকে বলল, তুই আসলে একটা পাগল রে ভাই। এসব অভিশপ্ত বলে কিছু হয় না। মৃত্যুর পর মানুষের আত্মা আর ফিরে আসে না রে বাবা। এসব কিছু কেবল একটা দুর্ঘটনা ছিল। তুই এসব বিষয় নিয়ে একটু কথা বলবি না তো ভাই। আবির একটা ভিন্ন রকম জিনিস নিয়ে চিন্তা করছিল, কিন্তু আসিফ বরাবরই জেদির স্বভাবে ছেড়েছিল। সে কিছুতেই এসব অভিশপ্ত বিষয় মেনে নিতে রাজি নয়। তাদের বাড়ি থেকে তাদের মামা বাড়িটা খুব একটা দূরে নয়। তাই রাতে আবির এবং আসিফ তার মামা বাড়িতে থাকতে চায়, কারণ তাদের নিজেদের বাড়ি আর এখন থাকার মতো উপযুক্ত নয়। রাত তখন প্রায় 9টা বাজে। বাড়ির সবাই একসাথে বসে আছে। সবাই আসিফ এবং আবিরকে নানা কথা বলে সান্ত্বনা দিচ্ছে। তাদের আর এই পৃথিবীতে আপন বলে কেউ রইল না। তারা সবাই একে অপরের সাথে কথা বলছিল। তাদের সবার কথার মাঝখানে হঠাৎ আসিফ বলে উঠল, তাকে একটু তার ব্যাংকের অফিসে যেতে হবে। ব্যাংক থেকে কে যেন তাকে যেতে বলেছে। বাড়ির সবাই তাকে যেতে নিষেধ করলো, বলল আজ এমন একটা দুর্ঘটনা ঘটলো আর আজ তোকে ব্যাংকে যেতে হবে না। কিন্তু আসিফ কারো কথা শুনল না। সে বলল তার নাকি খুব বেশি সমস্যা হচ্ছে, যদি ব্যাংকে না যায় তাহলে বিপদ হতে পারে। আবির তার সাথে যেতে চাইল, সে আবিরকে যেতে না করে দিল। এরপর সে তার মামার প্রাইভেট কারটা নিয়ে অফিসের দিকে রওনা দিল। আবির বেশ অবাক হয়ে গিয়েছিল। আজকের দিনে তার স্ত্রী মারা গেল আর রাতের বেলায় সে এটা ভুলে অফিসে চলে যেতে যাচ্ছে। এরপর এটা নিয়ে আর বেশি কিছু ভাবল না সে। রাত তখন প্রায় 12টা বাজে। নিজের ঘরে একা একা বসেছিল আবির। এরপর ভাবলো এত রাত হয়ে গেছে, এখনো ভাইয়া বাড়িতে আসছে না কেন? এটা ভাবতে ভাবতে তার মোবাইলে আসিফের নাম্বার থেকে একটা কল আসলো। নাম্বারটা দেখে আবির দ্রুত কলটা ধরলো। কলটা ধরতেই ও পাশ থেকে আসিফের কাঁদো কাঁদো কণ্ঠ ভেসে আসলো। আসিফ এমন ভাবে কথা বলছিল যে মনে হচ্ছিল সে কোনো কিছু দেখে প্রচুর পরিমাণে ভয় পেয়ে গেছে। আসিফ কাঁদতে কাঁদতে আবিরকে বলতে লাগলো, আমায় বাঁচা ভাইয়া, আমাকে বাঁচা। সেই গ্রামের লোকগুলো ঠিক বলেছে, বাবার আত্মা ফিরে এসেছে, আমাকে বাঁচা। রাত তখন 12টা বাজে। এতটুকু বলে আসিফ কলটা কেটে দিল আর আবির কথাটা শুনে পুরোপুরি হতভম্ব হয়ে গেল। সে কিছুই বুঝতে পারছিল না আসিফ হঠাৎ করে এসব কেন বলছে। এবার কি তাহলে আসিফের পালা? আসিফের বিপদ হলো? আবির কথাটা ভেবেই যেন ভয় পেয়ে গেল। সে তার পরিবারের সদস্যদের হারিয়েছে। এখন যদি আসিফকে কিছু হয়ে যায় তাহলে সে কি নিয়ে বাঁচবে? এরপর আবির আসিফের নম্বরে কয়েকবার কল দেওয়ার চেষ্টা করলো, কিন্তু আসিফের নাম্বারটা বন্ধ পেল সে। এবার তার চিন্তা যেন বেড়ে গেল। সে দ্রুত তার মামার ঘরে চলে যায়। এরপর আবির তার মামাকে সমস্ত ঘটনা খুলে বলে এবং আবির বলল আসিফ হয়তো কোনো একটা বিপদে পড়েছে। সে কাঁদতে কাঁদতে একটু আগে তাকে কল দিয়েছে। এরপর হঠাৎ কলটা কেটে যায়। এরপর থেকে আসিফের নাম্বারটা বন্ধ রয়েছে। আবির মামাও কথাটা শুনে বেশ চমকে ওঠে। সে আবিরের কথা মতো বেশ চিন্তায় পড়ে যায়। এরপর আবির এবং তার মামা দুজনে মিলে খুব দ্রুত বাড়ি থেকে বেরিয়ে আসিফের খোঁজে চলে যায়। প্রথমে তাদের আসিফের ব্যাংকের অফিসে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে তারা আরো বেশি হতভম্ব হয়ে যায়। কারণ সেখানে গিয়ে তারা জানতে পারে সে আসিফের আজ রাতেই অফিসে আসেনি বা তাকে জরুরিভাবে কেউ অফিসে আসতে বলেনি। তার কথাটা শুনে বেশ হতভম্ব হয়ে গেল বা অবাক হয়ে গেল আর ভাবতে থাকলো আসিফ তাহলে তাদেরকে শুধু মিথ্যা কথা বলে এত রাতে বাড়ি থেকে বের হয়ে গেল কেন? তাদের চিন্তার মাত্রা যেন দ্বিগুণ বেড়ে যেতে লাগলো। এরপর আবির এবং আসিফের মামা শহরের অনেকগুলো রাস্তা ঘুরে বেড়াতে শুরু করলো এবং আসিফকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও আসিফকে খুঁজে পায় না তারা। এর ভেতরে আসিফকে অনেকবার কল দেয় আবির, কিন্তু সে একইভাবে বারে বারে আসিফের মোবাইলটা বন্ধ পায় সে। সো এই ছিল জেফরি ভাই অভিশপ্ত কবরস্থান ঘটনার প্রথম খণ্ড। ইনশাল্লাহ আগামী পর্বে বা আগামী সপ্তাহে এই ঘটনার পরবর্তী খণ্ড নিয়ে হাজির হব আমি, আব্দুল্লাহ। আশা করছি আজকের গল্পটি আপনাদের দারুণ রকম সুন্দর লেগেছে। এই গল্পের মূল লেখক মাসুদ রানা। আশা করছি মাসুদ রানা ভাইয়ের গল্পটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। এই ছিল ঘটনা। জেফরি ভাই ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন।